একটা চোর আমার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়েছিল 2018 সালের 5ই জুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে। চোরটা স্টেট ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী। এটা যে মালদা ব্রাঞ্চের তখনকার যে আমার চাকরিটা খেয়েছে চোরটার জন্য, সেই উজ্জ্বল কুমার, বিশাল কুমার, এদের বক্তব্য। এবং বারবার করে আমাকে যেদিন অত্যাচারের প্রথম বারবার করে বলছিল, ওই কাস্টমার তাদের কোনো ভুল হয়নি বলে টাকা দিতে অস্বীকার করলে ব্যাংক সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থা করে। আসলে যে সহকর্মীরা আমার ক্যাশের যেটা প্রথমে এসে টাকা উদ্ধারের খুব চেষ্টা করেছিল, টাকাটা কি কোথায় গেছে, কে মেরেছে বা কার কাছ থেকে পাইনি, সেটা আমি সঙ্গে সঙ্গে ডিটেক্ট করেছি। উদ্ধারের চেষ্টায় দিতে অস্বীকার করলে যখন দিতে অস্বীকার করলো, তখন তারা সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করে তখনকার চিফ ম্যানেজারকে বলে। সিসিটিভি দেখে চুরির বিষয়ে নিশ্চিত হওয়ার পর মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার আমাকে বলেছিল যে ব্যাংক ওই চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া 53,000 টাকা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে। 1.5 মাসেও ব্যাংক কোনোটাই করেনি। চুরি হওয়া টাকা ফেরত দেওয়ার জন্য আমি প্রধান চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারকে বারবার বলতে শুরু করলে তার উত্তর ও আচরণ ক্রমশই কঠোর ও সন্দেহজনক হয়ে ওঠে। হঠাৎ একদিন আমাকে চিফ ম্যানেজার তার চেম্বারে ডেকে তিনি এবং ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার, অর্থাৎ উজ্জ্বল কুমার ও বিশাল কুমার, এই দুজনে মিলে আমার উপর ভয়ানক নির্যাতন, ভীতি প্রদর্শন ও অনেক মিথ্যা অভিযোগের অপবাদের স্বীকার করেন। অনেক মিথ্যা অভিযোগ ও অপবাদ দিয়ে আমাকে চূড়ান্ত অপমান করে। সেই সময় পার্থী চক্রবর্তী এবং আরও একজন অফিসার সেই চেম্বারে নাইটি আছে আর কমলা লেবু আছে, এই দুটো প্রত্যেক দিন যেদিন ভিডিও করবো এসে। হঠাৎ একদিন আমাকে চিফ ম্যানেজার চেম্বারে ডাকা হয়। সেখানে চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার আমার উপর ভয়ঙ্কর নির্যাতন, ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা অপবাদ দিয়ে অভিযোগ এনে আমাকে চূড়ান্ত অপমান করতে থাকে। এবং যেই অভিযোগগুলো তারা আনতে থাকে সেগুলোর সঙ্গে চুরির এই বিষয়টার কোনো সম্পর্ক নাই, খালি থানায় যাওয়া ব্যাপারটা ছাড়া। আমার কাছে ভয়েস রেকর্ড আছে। সেদিন তাদের আগের থেকেই আমার সন্দেহ হয়েছিল বলে আমি ভয়েস রেকর্ডটা নিতে পেরেছি প্রথম দিনের অত্যাচারের। তখন সেখানে আরও দুজন উপস্থিত ছিল। আমার সঙ্গে এই অন্যায় আচরণ চলতেই থাকে। একই সঙ্গে এতদিন ধরে যে সহকর্মীরা টাকা ফেরত পাওয়ার বিষয়ে আমাকে খুব সাহায্য করেছিল, এমনকি সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থাও করেছিল, তারাও হঠাৎ করেই আমার সঙ্গে ওই বিষয়ে কথা বলা বন্ধ করে দেয় এবং আমাকে এড়িয়ে চলতে শুরু করে। এই সময় থেকে স্টাফ ইউনিয়ন, ব্যক্তিগতভাবে সহকর্মীরা, এমনকি ব্যক্তিগত সুসম্পর্কের কারণে আমি পেনশনার্স ইউনিয়নের সভাপতির কাছে এই ভয়ঙ্কর বিপদে আমাকে সাহায্যের অনুরোধ করলেও তার সবার মধ্যে একটা আশ্চর্য উদাসীনতা অনুভব করি। পরে তো বুঝলাম, পেনশনার্স ইউনিয়নে যখন আমি ঢুকলাম এবং আমার পেনশনার্স ইউনিয়ন সেক্রেটারি যেভাবে আমার সঙ্গে কথা বলেছে, যেভাবে জানিয়েছে যে চোরের প্রেস্টিজে লেগেছে বলে চোর টাকা ফেরত দেয়নি আর ব্যাংক সেই জন্য আমার সঙ্গে এই দুর্ব্যবহারগুলো করেছে এবং চাকরি ছাড়তে বাধ্য করেছে, এগুলো তো পরে জানলাম। ওই ভয়েস রেকর্ড আছে। আমার দীর্ঘদিনের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস থাকায় আমার সমর্থনে একজনও কোনো কথা না বলায় আমার শারীরিক ও মানসিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। আমি মারাত্মক ভয় পেতে শুরু করি। বিশেষ করে আমাকে প্রথম দিন নির্যাতন করার সময় চিফ ম্যানেজার বিশাল কুমার এবং চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার যে অভদ্র ভাষায়, যে আক্রমণাত্মক ভঙ্গিতে এবং যত রকম কারণ দেখিয়ে আমাকে ভয় দেখিয়েছিল, যার সবগুলোই মিথ্যা, অপ্রাসঙ্গিক এবং অবশ্যই নিয়ম বিরুদ্ধ। অফিসে কাউকে এভাবে কথা বলা যায় না এবং এটা যথেষ্ট, আমার মনে হয় এটা এফআইআর করার মতো বিষয় ছিল, কিন্তু তখন তো আমার মাথায় এইটাতেই ছিল এবং তারপরে তো আমাকেই ভয় দেখিয়ে অবস্থা খারাপ করে দিল। ওই আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, অত্যাচার করেছে, তার জন্যই ওদের তো জেল হওয়া উচিত। এছাড়াও সিসিটিভি ফুটেজ লুকিয়ে দেওয়া, চুরি হয়নি বলে মিথ্যা প্রচার করা, সাজানো ঘটনা বলে আমার নামে কুৎসা ছড়ানো, নিজেদের স্টাফের নামে কুৎসা ছড়ানো, সবগুলো তো ঘোর অপরাধ।
আসলে চিফ ম্যানেজার বিশাল কুমার, চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, চিফ ম্যানেজার বিশাল কুমার এবং অন্যান্য অফিসারদের সঙ্গে এবং RM মালদার RM কাজল ভৌমিক এবং তখনকার চেয়ারম্যান রজনীশ কুমার, সব পুরো একটা চক্র। এদের সঙ্গে ওই চোরদের সঙ্গে আরও চোরের মালিক বিষ্ণু ঘোষ, এদের সঙ্গে সব ডিল আছে। ডিলটা শুধু আমার ব্যাপারেই ছিল না, আরও আছে। তো মনে হয় আমার আরও বিশাল স্তরে, হায়ার লেভেলে এবং আরও ভাস্ট এরিয়া জুড়ে ডিলটা আছে, যার জন্য আমাকে এভাবে এরকম করেছে। কিন্তু 2.5 লক্ষ কর্মচারী একজনও কেন ব্যাংকের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে একটা কথাও বললো না, সেটা খুবই আশ্চর্যের। আশ্চর্য আর কিছুতেই হয় না, কিন্তু সেটা ঘটেছে। আমি খালি বলতে পারছি না যে কেন, কী কারণে। 100%, 2.5 লক্ষের মধ্যে 100% কী করে ব্যাংক আর চোরের যে আতাত এবং চক্রান্তটা হলো, তাতে কি করে এরা যোগ দিল, তারা কি পেয়েছে। তারপর চিফ ম্যানেজার আমাকে একদম প্রথম থেকেই লিখিত অভিযোগ পেলেই আমি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব বলে বারবার উল্লেখ করেছে, যা স্টাফের মুখ বন্ধ রাখতে ও হাত পা বেঁধে রাখতে স্টেট ব্যাংকের একটা অতি প্রচলিত পদ্ধতি। এবং আমার রিটায়ারমেন্টের আর মাত্র 31 মাস বাকি ছিল সেই সময়। আলটিমেটলি আমি যখন রিটায়ারমেন্টটা যেই ডেটে আমার স্যাংশন হয় 31/12/2018, আমার আরও 25 মাস বাকি ছিল। এবং শেষ 25 মাসটার ভ্যালু প্রচণ্ড, কিন্তু তারপরে আমার সেই সময় আমার টাকার ভ্যালুর জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল না, যেটা আমার ব্যক্তিগত ক্ষতি, মানসিক শারীরিক মান সম্মান খ্যাতির এগুলো যে ক্ষতি হয়েছে এবং যে অত্যাচারটা আমার উপর করেছে, যে অপমান করেছে, সেগুলোর যে ক্ষতি হয়েছে আমার উপর দিয়ে ঝড় হয়ে গেছে, সেগুলোর ক্ষতি অপূরণীয়, বিশাল ক্ষতি। তাহলে একজন মৃত্যুর সম্মুখীন হয়, প্রেশার সুগার আছে বলেই আমার ওটা হয়েছে, প্যালপিটেশন আগে থেকেই ছিল, কিন্তু একটা আতঙ্ক সবসময় কাজ করছে, ভয় দেখাচ্ছে, অফিসের ক্যারিয়ারের আতঙ্ক, অফিসিয়াল বিষয়ে আমার ক্ষতি করে দেবে, এইটা তো আমি বেরোতে পারছি না। এবং সঙ্গে একজনও কেউ নাই। আর মাত্র 31 মাস বাকি থাকায় স্বেচ্ছাবশত দূরের ব্যাপার, নর্মাল রিটায়ারমেন্টেও আমি আমার প্রাপ্য টাকাগুলো পাবো না, ডিসিপ্লিনারি প্রসিডিংস পেন্ডিং থাকায়। হ্যাঁ, ডিসিপ্লিনারি প্রসিডিংস পেন্ডিং থাকলে, এবং পেন্ডিং তো রাখবেই ব্যাংক, যতদিন ইচ্ছা পেন্ডিং রাখবে। আমি জানতাম যে স্টেট ব্যাংক 2016 সালে স্বেচ্ছা অবসরের নিয়ম অনেক সহজ করেছে, তাই আমি মেডিকেল কারণ বা চুরি সংক্রান্ত বিষয়ের উল্লেখ না করে শুধুমাত্র ব্যক্তিগত কারণ দেখিয়ে সহজেই ভিআর পেতে পারি। তাই আমি একদম চুপ করে থেকে এবং খুবই সাবধানে থেকে ভিআরের আবেদন করি। 31/12/2018-তে আমার ভিআর কার্যকরী হয়। রিটায়ারমেন্টের পরে আমার মানসিক ও শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে এবং রিটায়ারমেন্টের সব রকম পাওনা পেয়ে যাওয়ার পর আমি স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে লিখিত অভিযোগ জানাই। এই এখনকার এইটা যে রজনীশ কুমার কখনো আমাকে উত্তর দেয়নি। একটা প্রতিষ্ঠানের হেড চেয়ারম্যান, তার একজন স্টাফের সম্পর্কে এতটুকু দায়বদ্ধতা নেই। অবশ্য আরেকটা ব্যাপার আছে, এক স্টাফের বিরুদ্ধে আরও হাজার হাজার স্টাফ এবং সব হাই র্যাঙ্কের অফিসিয়ালরা সেই কচ্ছাতে, সেই অপরাধে জড়িত, সেই চক্রান্তে জড়িত। কাজেই স্টাফের জন্য সে করছে, বদমাস স্টাফের জন্য করছে, চোর স্টাফদের জন্য করছে, সে নিজেও চোর, রজনীশ কুমার। হ্যাঁ, মালদার RM যে ছিল কাজল ভৌমিক, সে চোর। চোর বলছি, চোরটা ছোট ব্যাপার, চোরের চেয়েও বড় চোর তো ওই ছোটো চোরটা 53,000 টাকা চুরি করেছিল, তার জন্য তো আমার জীবন চলে যেত না, বা আমি এরকম অবস্থা আবার হতো না, চাকরি ছাড়তে হতো না। এরা চোরের চেয়ে অনেক বড় দুষ্কৃতী, এই জন্য ওকে গুন্ডাগর্দি, মাফিয়াগিরি সবই আসে এদের। রিভলভার দেখিয়েছিল এই শতান উজ্জ্বল কুমার। রিটায়ারমেন্টের পরে আমার মানসিক ও শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে এবং রিটায়ারমেন্টের সব রকম পাওনা পেয়ে যাওয়ার পর আমি স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে লিখিত অভিযোগ জানাই। প্রথম অভিযোগের পর কলকাতা লোকাল হেড অফিসের পেনশন বিভাগের একজন অফিসার আমাকে ফোন করে চেয়ারম্যানের কাছে আমার অভিযোগের কথা উল্লেখ করে ঘটনার বিবরণ জানতে চাইলে আমি বিস্তারিত বিবরণ দিই। আমার কাছে CCTV ফুটেজ সহ অনেক প্রমাণ আছে বলে জানাই। তখনও আমি এত ভয় পাই, ওটা ছিল ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, পুরো জানুয়ারি 1 মাস 20 দিন পার হয়ে গেছে।
তখনও আমার ফোবিয়া এমনভাবে কাজ করছিল যে আমার প্রথম দিকে স্টেট ব্যাংক এলএইচ কলকাতা পিপিজি থেকে বলছি শুনেই আমার গলা কাঁপতে শুরু করেছিল। ভয়েস রেকর্ডে শুনলে বোঝা যাবে যে প্রথম দিকে আমার গলা কেঁপে গেছে, মানে গোটা শরীর কেঁপে গেছে। কিছুটা সময় নিয়ে তারপরে আমি কথা বলেছি ঠিক মতো। সেই পেনশন বিভাগের একজন অফিসার চেয়ারম্যানের কাছে আমার অভিযোগ উল্লেখ করে ঘটনার বিবরণ জানতে চাই। আমি বিস্তারিত জানাই। আমার কাছে এসএসসির ফুটেজ সহ সিসিটিভি ফুটেজ সহ অনেক প্রমাণ আছে, সেগুলোও জানাই। এরপরে একদিন অন্য একজন ফোন করে এবং আমি যদি আমার অভিযোগে অটল থাকি, এটা আগের ওই পিপিজি বিভাগের প্রথম যে করেছিল দেবাশিস রায়, সেও বলেছিল যে আপনি কি এই অভিযোগে স্টিক থাকবেন। এটা আরেকটা ভয় দেখানো কিন্তু ঘুরিয়ে ব্যাংকের। অথবা হতে পারে যে প্রথমে স্টিক থেকে পরে সরে যায়। আসলে আমাকে ভয় দেখাতেই চেয়েছিল, কারণ যে ঘটনাগুলো, যে অপরাধগুলো করেছে অফিসারেরা, এবং তখন চেন সিস্টেম, অর্থাৎ ওপর মহল পর্যন্ত ঘটনা জানে কিন্তু কেউ কিছু করেনি। এই চেন সিস্টেমে দায়বদ্ধতা সবারই আছে ওই চেনে যারা পড়ে, এবং পরবর্তীকালে চেয়ারম্যান অব্দি আছে সেই অপরাধীদের মধ্যে। এবং যে অপরাধগুলো আছে সেগুলো সব চাকরি যাওয়ার মতো এবং জেল হওয়ার মতো। সেও বলেছিল যে আপনি কি অভিযোগে স্টিক থাকবেন। তখন আমি ওই বললাম যে প্রথম দিন খুব ভয় পেয়ে গেছিলাম, সেদিন আমার গলা কাঁপছিল। শরীর কাঁপাটা তো দেখাতে পারবো না এখন, গলা কেঁপেছিল, সেটা ভয়েস রেকর্ড থেকে শোনা যাবে। তারপরে তখন আমি কেঁপে গেছিলাম এবং সরাসরি বলতে পারিনি যে হ্যাঁ। অনেক ঘুরিয়ে ফিরিয়ে বলেছিলাম যে আমি বাঁচতে চাই, আমি শান্তিতে থাকতে চাই পরিবারের সঙ্গে। ঘুরিয়ে ফিরিয়ে বলেছিলাম যে হ্যাঁ থাক না, থাকলে কি হবে, ক্ষতি, আমার কোনো ক্ষতি হবে, এই ধরনের ঘুরিয়ে বলেছিলাম। এবং তারপরে আরেকজন বলেছিল, তখন তো বোল্ডলি বলেছি। তখন আমার ধীরে ধীরে সাহস বেড়ে গেছে, যেমন এখন আমার একদম ভয়ঙ্কর সাহস হয়ে গেছে, বলা গেলে মরিয়া হয়ে গেছি। এখন জীবন দিয়ে দিতে পারবো আমি। যদি আমি অভিযোগে অটল থাকি তবে আমার যাবতীয় স্বাক্ষর প্রমাণ সহ তৈরি থাকতে বললেও স্টেট ব্যাংক আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি 3 মাস ধরে 9 বার স্টেট ব্যাংকে অভিযোগ পাঠাই। চেয়ারম্যানকে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে সব রকমের ডকুমেন্টের হার্ড কপি পাঠাই, কিন্তু কোনো উত্তর পাইনি। যে স্টেট ব্যাংক যে জেনে গেছে আমার কাছে কী কী প্রমাণ আছে এবং কী কী করেছে, বিশেষ করে রিভলভার বের করেছিল একজন মেসেঞ্জার চিফ ম্যানেজারের দিয়ে থেকে, কি বলে সেটার একটা নাম আছে, চিফ ম্যানেজারের যে লকার যেটা আর কি, যাই হোক নামটা মনে পড়ছি না আমার এখন, একটা প্র্যাকটিস হয়ে গেছি। আর এই যে চুরির কথা গোপন করা, চেপে যাওয়া, চোরের সঙ্গে এবং চোরের মালিকের সঙ্গে চক্রান্ত করা স্টাফের বিরুদ্ধে, এগুলোই তো বিরাট অপরাধ। তারপর আমার অর্থাৎ ব্যাংকের স্টাফের সম্পর্কে কুৎসা রটিয়ে বেড়ানো, এগুলো বিরাট অপরাধ। আমি যদি এ ধরনের রটিয়ে বেড়াই যে না ব্যাংকে এটা এ ধরনের ঘটনা ঘটে, আমি যদি বলে বেড়াই যে মিথ্যা ঘটেছে, আমি উল্টোটা যদি বলি এরকম ঘটেনি, আমি বলবো যে এরকম ঘটেছে, ব্যাংক এরকম এর কাছে টাকা খেয়েছে, বিষ্ণু ঘোষের কাছে চোরের সঙ্গে বিষ্ণু ঘোষের সঙ্গে পার্টি করেছে। এগুলো যেমন আমার কুৎসা রটনা হবে ব্যাংকের স্টাফের সম্পর্কে, অর্থাৎ আলটিমেটলি স্টেট ব্যাংক সম্পর্কে, সেই ব্যাপারটাই আমি বলতে যাচ্ছি। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনকে অনলাইন অভিযোগ পাঠায় কারণ অত্যাচার, মিথ্যা দোষারোপ, চূড়ান্ত অপমান এবং চোর ও তার মালিক তথা ক্যাশ ক্রেডিট কাস্টমারের সঙ্গে যোগাযোগ ও যোগসাজশ চক্রান্ত করে এবং স্টেট ব্যাংকের সব ধরনের সমস্ত স্টাফকে চক্রান্তে সামিল করে চুরি হয়নি, ওটা সাজানো ঘটনা বলে অপপ্রচার করে আমার কুৎসা ছড়ানো, চোরকে শাস্তি না দেওয়া, আমার উপর অমানবিক অত্যাচার, চাকরি ছাড়তে বাধ্য করিয়ে এবং আমাকে চাকরি ছাড়তে বাধ্য করিয়ে আমার রোজগারের অধিকার কেড়ে নেওয়া, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজে আমার চূড়ান্ত মর্যাদাহানি এবং আমার সব ধরনের মানবাধিকার নষ্ট করে আমার ব্যক্তিগত পারিবারিক জীবন ধ্বংস করে দেওয়ার জন্য আমি মানবাধিকার কমিশনের কাছে যে অভিযোগ জানাবো সেটা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, মানে সেই অফিসে থাকতেই। আমি যেমন বাইরে বেরাই না, খুব আশ্বস্ত হয় মানুষ দেখলেই কথা বলতে, আমার বাড়ির কেউ বেরোয় না, ছেলেমেয়েও বেরোয় না,
সবার পুরো ধ্বংস করে দিয়েছে আমাকে। এবং সেটা স্টেট ব্যাংক, নামগুলো তো বলাই আছে আমার এতে, উজ্জ্বল কুমার, বিশাল কুমার, রজনীশ কুমার, পার্থ চক্রবর্তী, আর এম কাজল ভৌমিক এবং মালদা বেঞ্চের সবাই জড়িত ছিল। কে কী ভূমিকা নিয়েছিল তা তো আমি বলতে পারবো না, দু একটা মনে আছে। যেমন সেক্রেটারি আমাকে পরিবেশ তৈরি করার জন্য বলেছিল, 1.5 মাস পর সিসিটিভি ফুটেজ দেখতে চাইলো, আগ বাড়িয়ে দেখে শেষ না হতেই বললো যে এটা চুরি হয়নি, এটা চুরি না। মানে আমাকেও কনভিন্স করাচ্ছে যে ওটা কাঁধে একটা ছাগল না, এটা কুকুর। কমিশন স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে তদন্ত সাপেক্ষে আমার অভিযোগের যথাযথ সমাধান ও উপযুক্ত ব্যবস্থার লিখিত নির্দেশ দিল। স্টেট ব্যাংক অভিযুক্তদের কাছ থেকেই মিথ্যা রিপোর্ট সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ না করেই নো মেরিট কেস ক্লোজড বলে জানিয়ে দেয় তাদের। আমার অভিযোগ অনুযায়ী কোনো উত্তর না পেয়ে এবং বিস্তারিত তথ্য সহ ব্যাখ্যা দিয়ে স্টেট ব্যাংক ছাড়া অন্য কোনো নির্ভরযোগ্য তদন্তকারীর মাধ্যমে তদন্ত করিয়ে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিতে ও আমাকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য আমি জাতীয় মানবাধিকার কমিশনের কাছে রিভিউয়ের আবেদন করি, কিন্তু সেখান থেকে আর কোনো উত্তর আমি পাইনি। স্টেট ব্যাংকে 9 বার অভিযোগ জানিয়েও কোনো উত্তর না পেয়ে আমি প্রধানমন্ত্রীর দপ্তর অর্থাৎ প্রাইম মিনিস্টার্স অফিস পিএমও, অর্থ মন্ত্রণালয় ফিনান্স মিনিস্ট্রি, ফাইন্যান্স সেক্রেটারি ফিনান্স মিনিস্ট্রি এবং ডিরেক্টরেট অফ পাবলিক গ্রিভেন্সের কাছে অভিযোগ এবং সমাধান না পেয়ে রিভিউয়ের আবেদন করি। যেমন যেমন ইনস্ট্রাকশন গাইডলাইন ইন্টারনেটে আমি পেয়েছি তাদের ওয়েবসাইটে, সেন্ট্রাল গভর্নমেন্টের ওইসব দপ্তর থেকে স্টেট ব্যাংকের কাছে উপযুক্ত সমাধানের নির্দেশ গেলেও স্টেট ব্যাংক একইভাবে নো মেরিট কেস ক্লোজড টেবিলে বসে করে দেয়, তাদের উত্তর দিয়ে দেয়। এরপর কলকাতা হাইকোর্টে মামলা করি। আমার মামলা কিছু কারণ উল্লেখ করে খারিজ করে দেওয়া হয় প্রথমে সিঙ্গেল বেঞ্চে। সেই কারণগুলো ঠিক না। সব ধরনের প্রমাণ আমার উকিলের কাছে দেওয়া থাকলেও আমার উকিল কেন বিচারপতিকে বোঝাতে পারলো না, সেইটা আমার কাছে আশ্চর্যের। এরপর ওই উকিলের পরামর্শেই অনেক বেশি ফিস দিয়ে একজন সিনিয়র উকিলের সাহায্যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করি। এবার আমার উকিল মামলা গৃহীত হয়েছে বলে জানায়। এরপর আরও 3 বার